স্বাগত টিভি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরে বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত দিতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি। একটি গোপন সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এর আগে কূটনৈতিক চিঠির মাধ্যমে ভারতের কাছে ফেরত চাওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জুলাই অভ্যুত্থানে ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে যাবার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই তাকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করার দাবি উঠতে থাকে বিভিন্ন মহল থেকে। এ নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ আদালতও। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে দেয়া চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার সকালে এক অনুষ্ঠানে তিনি জানান, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফেরানোর আশা করে বাংলাদেশ। ফেরত পাঠানোর ব্যাপার তো আমরা তো পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনাদের এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। দুপুরে নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতেই ফেরত চাওয়া হয়েছে শেখ হাসিনাকে। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে। তবে ভারতের সাথে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে তাতে শেখ হাসিনাকে ফেরানো সম্ভব কিনা তা আলোচনার দাবি রাখে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটাধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনে ৫ই আগস্টের মতো জনগণকে আবারও রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ের এক জনসভায় তিনি এই আহ্বান জানান। সবকিছু বন্ধ করে রাতের অন্ধকারে সংস্কারের মাস্টার প্ল্যান করলে জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না বলে জানান আরেক নেতা রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিল। অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কোন উপদেষ্টা বলছেন যে এত তাড়া কিসের। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইঙ্গিত দেন, সমালোচনা করলে সরকারের দিক থেকে পাল্টা প্রতিক্রিয়া দেখানো হচ্ছে। সংস্কার তো কোনো বিষয় না, একটা ছোট্ট ঘটনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবেন সেই আদেশ যদি প্রশাসন যদি না করতে পারে, এটাই তো বড় সংস্কার। আপনারা সব কিছু বন্ধ রেখে স্তব্ধ করে দিয়ে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন, তো এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? অন্যদিকে ঠাকুরগাঁওয়ে এক জনসভায় নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। প্রয়োজনে আবারও রাজপথে নামার আহ্বান জানান তিনি। ওই যেমন ৫ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। মির্জা ফখরুল বলেন, বিএনপি লড়াই করেছে বলেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে শিক্ষার্থীরা। শেখ হাসিনা ভারতে বসে ছাত্র জনতার আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলেও দাবি তার। জনকে বলার চেষ্টা করে যে বিএনপি তো পারে নাই, আরে বিএনপি ১৫ বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা। আর সেই কারণেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতেছে। পালাইছে ভাই, ভালো হয়েছে, রক্ষা করছো। আমরা তোমার সঙ্গে ঝগড়া করতে চাইনি। তুমি কি করতেছ এখন? ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছ। দায়িত্বশীল ব্যক্তিদের বিভ্রান্তিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। নানামুখী পদক্ষেপেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মূল্যস্ফীতি। তবে রেমিটেন্স বৃদ্ধি ও বৈদেশিক লেনদেনের সমতা আসায় কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি জানান, তেল গ্যাস অনুসন্ধান নয় বরং চড়া দামে এলএনজি ও কয়লা আমদানিতেই বেশি আগ্রহ ছিল বিগত সরকারের। জনকল্যাণমূলক ছোট প্রকল্পগুলোও ছিল উপেক্ষিত। সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। এ সময় ১,৯৭৪ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
পরে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, বিগত সরকার তেল গ্যাস অনুসন্ধানের চেয়ে চড়া দামে এলএনজি ও কয়লা আমদানিকে বেশি প্রাধান্য দেয়। বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু গ্যাসের মজুদ আছে, ভোলা অঞ্চলে অনেক গ্যাস আছে, সিলেট অঞ্চলে এখন অনেক গ্যাসের রিজার্ভ আছে। এতদিন এই গ্যাসের রিজার্ভগুলো দিকে না তাকিয়ে আমরা কেন এলএনজি ইম্পোর্টের দিকে এত বেশি বা কয়লা দিকে এত বেশি ঝুঁকে গেলাম? নিজেদের যে গ্যাস আছে ওগুলোকে তো আরও বেশি কাজে লাগানো, অনুসন্ধান করা উচিত ছিল। তিনি আরও জানান, জনকল্যাণমূলক প্রকল্পের চেয়ে বড় প্রকল্পেই আগ্রহ ছিল বিগত সরকারের। মানে মানুষের জন্য ভালো এবং অল্পতেই অনেক লাভ হয়, এরকম অনেক প্রকল্প ফেলে রাখা হয়। একটা প্রকল্প আমরা বাদ দিয়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মৌলভীবাজার। সমীক্ষা করে দেখা গেছে যে এই জীববৈচিত্র্য ভীষণ ক্ষতি হবে। উপদেষ্টার দাবি, রেমিটেন্স বৃদ্ধি ও বৈদেশিক লেনদেনে সমতা আসায় কিছুটা স্বস্তি ফিরেছে অর্থনীতিতে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অসহায়ত্বের কথা জানান তিনি। এখানে একটা বড় চ্যালেঞ্জ, এখন মূল্যস্ফীতি তো খুব কমানো যাচ্ছে না। মার্চেই মুদ্রানীতি, বাজেট নীতি ও উন্নয়ন বাজেটের সমন্বয়ে সংশোধিত বাজেট তৈরির কথাও জানান তিনি। মুদ্রানীতি, বাজেট নীতি, বার্ষিক উন্নয়ন বাজেট, এই তিনটার সমন্বয় করে পুরো বাজেটের আকারটা, বাজেটের প্রকৃতিটা দেখতে হবে। উপদেষ্টা আরও জানান, টাকা খরচ নয় বরং জনকল্যাণে ছোট ছোট প্রকল্প দ্রুত বাস্তবায়নে বেশি জোর দিচ্ছে সরকার। আমরা চাই যে অল্প সময়ের মধ্যে যাতে যত দ্রুত জনগণের কাজে লাগে এরকম প্রকল্প যাতে হয়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। চাঁদপুরে মেঘনা নদীতে কার্গো জাহাজে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন ৮ জন। ৫ জন ঘটনাস্থলেই মারা যান। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে মারা গেছেন আরও ৩ জন। তারা সবাই জাহাজের স্টাফ। মাঝের চর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে দুপুর ১টার পর মরদেহের খবর পাওয়া যায়। হত্যার পেছনে পূর্ব শত্রুতা অথবা ডাকাতিকে প্রাথমিক কারণ হিসেবে দেখছে পুলিশ। চাঁদপুর সদর থানাধীন মেঘনা নদীতে নোঙর করা অবস্থায় ছিল কার্গো জাহাজ এমভি আল বাখেরা। সোমবার দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ মরদেহ পাওয়ার খবরে নৌযানটির কাছে যায় পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস সদস্যরা। বিভিন্ন কেবিনে পাওয়া যায় 5 জনের মরদেহ। এ সময় 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে ওই 3 জনও মারা যান। দুপুরে আমরা লাঞ্চ করি, সেই সময় বিএসএফে খবর পেলাম যে এরকম জাহাজে ডাকাতি হয়েছে। আমরা ট্রলার নিয়ে এই জাহাজের গায়ে এসে দেখি যে এখানে কোস্টগার্ড এবং নৌ পুলিশ এসে ইনস্টিটিউশনে তারা দেখতেছিল। আমরা এখানে আসি। এখানে হয়তো বা ডাকাতরা ওদের অর্থে এই জাহাজে অর্থের কারণে আসছিল, হয়তো কোনো কারণে তাদের সাথে মনে নেয়, যার কারণে এখানে এসে এদের উপরে আঘাত করলে 5 জন লোক জায়গায় মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাঝের চর এলাকায় ডাকাতের কবলে পড়ে নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। রাত্রেবেলা আমরা যখন এখান থেকে পার হই তখন এরকম ভয়ের মুখে পার হতে হয় যে কখন ডাকাত উঠে পড়ে। সাধারণত দেখা যায় 2-1 মারপিট করে, হয়তো হাত পা ভেঙে যায়, কাটে যায়, কিন্তু এরকম কোনোদিন দেখিনি। পূর্বশত্রুতা অথবা ডাকাতির উদ্দেশ্যে এই ঘটনা ঘটে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করছে প্রশাসন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করে মারা হয়েছে এবং ভিন্ন ভিন্ন রুমে পাওয়া গেছে। কোনো মৃতদেহই আমরা একত্রে পাইনি। এদের কাছে ওই রকম কোনো টাকা পয়সা থাকে না যেটা ডাকাতি করার জন্য এরকম নির্মম হত্যাকাণ্ড ঘটাবে। যেটা মনে হচ্ছে পূর্ব শত্রুতামূলক কোনো বিষয় এখানে জড়িত থাকতে পারে। তদন্তের পরই আমরা বলতে পারবো যে এই ঘটনাটা কেন ঘটেছে আর কি। তবে আজকের এই ঘটনা পরে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে এখানের যে নিরাপত্তা যেটা আছে সেটাকে আরও বাড়াতে হবে আর কি। মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের কার্গো জাহাজটি চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিল। ডিবিসি নিউজ ডেস্ক। আমরা সরাসরি ছিলাম বিপিএল মিউজিক ফেস্টের আয়োজনে। আর সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।